হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। বিসিএস প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস এবং সমাধান পর্বের আজকে 11তম পর্ব। আর আজকের পর্বে আমরা আলোচনা করব 20তম বিসিএস এর গণিত অংশটি নিয়ে। তো আশা করি শেষ পর্যন্ত আপনারা সবাই আমার সাথেই থাকবেন। বিগত পর্বগুলোর মতো আজকের পর্ব থেকেও আমরা চেষ্টা করব প্রত্যেকটা প্রশ্ন বিশ্লেষণের মাধ্যমে কি ধরনের প্রশ্ন আসে এবং কি ধরনের প্রশ্ন আসতে পারে তাদের ভিতরে একটা পার্থক্য, সামঞ্জস্য এবং সর্বোপরি আপনাদের একটা সাজেশন দেওয়ার জন্য। আশা করি আপনারা সবাই শেষ পর্যন্ত সাথে থাকবেন। অনেক মজার ইন্টারেস্টিং প্রবলেম সলভ করা হবে। তো আশা করি ইতিমধ্যে অনেকেই আমার সাথে যুক্ত হয়ে গেছেন বা আরো যুক্ত হচ্ছেন। বেটার হয় যদি আপনারা আপনাদের বন্ধু মহলকে যুক্ত করেন আমাদের সাথে, তাহলে অনেক ভালো হবে। সো অল্প কিছুক্ষণের মধ্যে আমি শুরু করব। তো আমি সাজল চক্রবর্তী আছি আপনাদের সাথে শেষ পর্যন্ত। তো চলবে আজকে আমাদের ক্লাস। সো লেটস স্টার্ট। আমাদের প্রথম প্রশ্নে যে জিনিসটা বলা হয়েছে, আমরা একটু কালারটা চেঞ্জ করে নেই। বার্ষিক 4.5% মানে 4.5% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে 4 বছরে তা 826 হবে। 826 টাকা হবে। এখানে 826 টাকা দ্বারা কি বোঝাচ্ছে? এখানে কিন্তু 826 দ্বারা বোঝাচ্ছে সুদ এবং আসল একসাথে, সুদ আসল বোঝাচ্ছে। এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে 826 দ্বারা আমাদের সুদ আসল বোঝাচ্ছে। তো মোটামুটি কি যে প্রতি বছরে যদি আমাদের 4.5% হারে সুদ দেয়, তাহলে 4 বছরে কত টাকা? 826 টাকা হবে। তো দেখি আমরা 1 বছরে সুদ কত। 1 বছরে সুদ, তার আগে আমরা একটু ধরে নিই যে আমাদের আসল কত। আমরা ধরে নিই আসল হচ্ছে 100 টাকা। আমরা আসল 100 টাকা ধরে নিলাম। 1 বছরে সুদ কত? 4.5%। তথা কি আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি যে 9/2% বা 2 টাকা, যেহেতু 1 বছরে 100 টাকা। 1 বছরে 100 টাকার সুদ। ওকে, যেহেতু আসল আমরা ধরছি। দেন 4 বছরে সুদ কত হবে? 4 বছরে সুদ হবে আমাদের 9/2 ইনটু কত? 4, অর্থাৎ যদি ক্যান্সেল আউট করি 2 আমাদের 18 টাকা। সো 4 বছরে সুদ আসল কত হচ্ছে? 4 বছরে, সুতরাং 4 বছরে সুদ দা সল হয়ে যাচ্ছে আমাদের 100 যোগ 18, অর্থাৎ 118 টাকা। 118 টাকা। সো আমাদের এই যে সুদ আসল 118 টাকা হইলো কত টাকায়? 100 টাকায়। তাহলে আমরা লিখতে পারি সুদ আসল 118 টাকা হলে আসল কত? আসল হচ্ছে আমাদের 100 টাকা। 100 টাকা। তাহলে সুদ আসল আমাদের 1 টাকা হলে আসল কত? আমরা বের করে ফেললাম। দেন হচ্ছে আমাদের সুদ আসল যদি 826 টাকা হয়, যদি হয়, তাহলে কি হবে? সুদ আসল 826 টাকা হলে আমরা যদি হিসাবটা করি, আসলে কত হবে? নিচে থাকবে কত? 100 বাই হচ্ছে 118 ইনটু হচ্ছে কত? ইনটু হচ্ছে আমাদের 826। সো আমি যদি এটাকে 2 দ্বারা কাটি তাহলে হবে 50, আর এইখানে হবে কত? 59। এখানে হবে 59। এইটা দ্বারা যদি আমি এটাকে ক্যান্সেল আউট করি তাহলে হবে 14। আর যদি গুণ দেই তাহলে আমরা ইজিলি পেয়ে যাব কত টাকা। আমরা যদি গুণ দেই তাহলে বুঝতেছি যে 500 কে 500, আর যদি আমি 4-500 করি তাহলে 200, মোট 700 টাকা হবে। মানে 10 দ্বারা প্রথমে গুণ করছি, বাকি 4 অংশটা পরে গুণ করে দিচ্ছি, টোটাল 700 টাকা হবে। তাহলে আমাদের আসল কত বলেন তো? আমাদের আসল হয়ে যাচ্ছে 700 টাকা, যেটা আমাদের 3 নাম্বার অপশন, অর্থাৎ 3 নাম্বার অপশন সঠিক উত্তর। আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পারছেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী অংশ।
পরবর্তী অংশ হচ্ছে পিতা পুত্রের অঙ্ক। সো প্রথমে আমরা যদি অপশন টেস্ট করি, অপশন টেস্ট করে এই প্রশ্নটা খুব সহজেই করে ফেলতে পারি। অপশন টেস্টের ক্ষেত্রে আমরা খুব সহজেই এই প্রশ্নটা করে ফেলতে পারি। আর যদি অপশন টেস্ট না করে বড় পদ্ধতিতে করতে চাই তাহলেও করতে পারি। অপশন টেস্ট কিভাবে, যে প্রথম কথাটা বলছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। সো এইখানে দেখি 14 4 গুণ 56, ঠিক আছে। 8 4 গুণ 32, এটাও ঠিক আছে। 10 4 গুণ 40, এটাও ঠিক আছে। 9 4 গুণ 36, এটাও ঠিক আছে। কিন্তু ঝামেলা কোথায়? ঝামেলা হচ্ছে দ্বিতীয় অংশটায়। যেহেতু আমাদের প্রথম অংশের অপশন টেস্ট মিলতেছে না, দেন আমরা কি যাব, দ্বিতীয় অংশে যাব। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। 6 বছর পূর্বে, তার মানে 6 বছর পূর্বে এখানে কত হয়ে যাবে, এইটা হয়ে যাবে 50 আর এটা হয়ে যাবে কত 10। তাহলে দেখি 10 এর 10 গুণ কত, 100 হওয়ার কথা, কিন্তু এখানে 50 আছে, হয় নাই। দেন আমরা গ নাম্বার অপশনটা দেখি, এটা হয়ে যাবে কত 30, এটা হয়ে যাবে কত 3। 3 এর 10 গুণ কত 30। হ্যাঁ, গ নাম্বার অপশন আমাদের সঠিক হয়ে যাবে। সেম ওয়েতে এইটাকেও যদি আমি কমাই, মিলবে না। একটু দেখি আমরা, 6 কমাইলে এখানে হয় কত 2, আর এখানে হবে কত 6 কমাইলে আমরা দেখি 26, এটা হবে না। দেন এইখানেও যদি 6 কমাই তাহলে আমাদের থাকবে কত 4, আর এইখানে 6 কমাইলে থাকবে কত আমাদের 34, এটাও হবে না, আমাদের 10 গুণ হয় না। সো একমাত্র গ নাম্বার অপশনই হয়, গ নাম্বার অপশন সঠিক উত্তর। আরেকটা পদ্ধতি আছে যেটা আমরা বীজগণিতিক পদ্ধতি বলি, যে আমরা ধরে নেই পুত্রের বর্তমান বয়স x, পুত্রের বর্তমান বয়স x। সুতরাং পিতার বর্তমান বয়স কত, আর ধরি এটা আমরা ধরে নিলাম পিতার বর্তমান বয়স, আমরা ধরে নিই পিতার বর্তমান বয়স y। তাহলে আমাদের প্রথম প্রশ্ন কি বলছে, x বছর বলতে পারেন আর y বছর বলতে পারেন। ওকে, সো পিতা পুত্রের যে দিল, তাহলে আমরা যদি শর্ত মতে বলি, শর্ত মতে প্রথম কন্ডিশন কি, যে বর্তমান বয়স y ইকুয়ালস টু 4x, এটা হচ্ছে আমাদের একটা শর্ত, যে পুত্রের বর্তমান বয়সের 4 গুণ। দেন বলছে 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ। তাহলে 6 বছর পূর্বে তাদের বয়স কি ছিল, y মাইনাস 6 বা y মাইনাস 6 ইন্টু x মাইনাস 6, এই ছিল পিতা পুত্রের বয়স। আর কত গুণ বলছে, 6 বছর পূর্বে কত গুণ ছিল, 10 গুণ বলেছেন। সুতরাং কি বলতে পারবো আমরা, এখানে লিখে দিব 10। তাহলে আমরা কি পাই, আমরা পাই y মাইনাস 6 ইকুয়ালস টু 10x মাইনাস 60। ওকে, সেখান থেকে আমরা কাজ করতে পারি, y এর যে মানটা আছে, y এর মান কত লিখতে পারি, y এর মান দেয়া আছে কত 4x, আমরা আগে পেয়ে গেছি যে y এর মান 4x। সুতরাং 4x মাইনাস 6 ইকুয়ালস টু 10x মাইনাস 60। সেখান থেকে আমরা খুব সুন্দরভাবে লিখতে পারি মাইনাস 6 প্লাস 60 ইকুয়ালস টু 10x মাইনাস এটা আমরা 4 লিখি। ওকে, এটা আমরা 4 লিখি, 10x মাইনাস 4x, 10x মাইনাস 4x। তো আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এখান থেকে আমরা পাইতেছি 54, আর এখান থেকে পাইতেছি কত 6x। সুতরাং x ইকুয়ালস টু কত, x ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি যে 6 নং 54 9, x ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি আমরা 9। সুতরাং y ইকুয়ালস টু কত পেয়ে যাচ্ছি, সুতরাং y ইকুয়ালস টু একই সাথে পেয়ে যাচ্ছি যে y এর মান হবে কত 4 নং 36। y ইকুয়ালস টু কত 4 ইনটু 4 ইনটু 9, 4 ইনটু 9 তথা কি 4 নং 36। সুতরাং আমরা পেয়ে গেলাম পিতার বয়স কত, পিতার বয়স হচ্ছে 36 বছর এবং পুত্রের বয়স কত 9 বছর, যেটা আমাদের 3 নাম্বার অপশনকে স্যাটিসফাই করে। ওকে, ডান। পরবর্তী প্রশ্ন 3 নং প্রশ্ন, সেখানে বলা হয়েছে দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেওয়ার 4 মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো 6 মিনিট লাগলো। এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি, যে প্রথম নল বন্ধ, তাহলে দ্বিতীয় নল দ্বারা কি 6 মিনিটে পূর্ণ হচ্ছে, শুধুমাত্র দ্বিতীয় নল দ্বারা এই প্রথম 4 মিনিটের পর।
প্রথম 4 মিনিটের পর দ্বিতীয় নল দ্বারা 6 মিনিটে জিনিসটা পূর্ণ হয়েছে। প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? খুব সুন্দর একটা প্রশ্ন। তো চলেন আমরা এই প্রশ্নটা একটু টেকনিক্যালি সলভ করি। তো আমাদের প্রথম 4 মিনিট কি ছিল? প্রথম 4 মিনিট কিন্তু আমাদের দুইটা নলেই অন ছিল, দুইটা নলই খুলে দেওয়া হয়েছিল, দুইটা নল দ্বারা পূর্ণ হইতেছিল। সো আমরা লিখতে পারি যে 8 মিনিটে পূর্ণ হয় কি সম্পূর্ণ অংশ। 8 মিনিটে পূর্ণ হয় কি সম্পূর্ণ অংশ, যেটাকে আমরা বলি কি এক অংশ বা এক অংশ আমরা বলতে পারি। 8 মিনিটে পুরাটা বা এক যেটা হোল আছে ওটা সম্পূর্ণ হয়। তাহলে 1 মিনিটে কতটুকু হয়? 1 মিনিটে পূর্ণ হয় 8 ভাগের 1 অংশ, তথা 4 মিনিটে পূর্ণ হয় কত? 4 মিনিটে পূর্ণ হয় আমাদের 1 × 4/8 অংশ, অর্থাৎ কি? অর্থাৎ হাফ অংশ বা অর্ধেক অংশ। আমাদের যে চৌবাচ্চাটা ছিল, চৌবাচ্চাটার অর্ধেকটা পূর্ণ হয়ে যায় কত মিনিটে? অর্ধেকটা পূর্ণ হয় 4 মিনিটে। চৌবাচ্চার অর্ধেকটা পূর্ণ হয় কি 4 মিনিটে। এখন আমাদের বাকি থাকে কত? অর্ধেকটা তো দুইটা নল অন করা আছে, এখন কিন্তু আমাদের দুটি নল দ্বারা খোলা আছে, দুটি নল দ্বারাই আমার 4 মিনিটে অর্ধেক অংশ ফিল আপ হয়ে যায়। তাহলে বাকি থাকে কত অংশ? সুতরাং বাকি অংশ, যে অংশটা বাকি থাকে এই অংশটা কিন্তু 6 মিনিটে পূর্ণ হয়। কার দ্বারা? দ্বিতীয় নল দ্বারা। 6 মিনিটে পূর্ণ হয় দ্বিতীয় নল দ্বারা। তার মানে 1 থেকে যদি হাফ অংশ বাদ দিই আমাদের হাফ অংশ থাকে। এই যে বাকি অংশটা আছে, এই বাকি অংশটা কোন নল দ্বারা পূর্ণ হয়? আমাদের দ্বিতীয় নল দ্বারা। সুতরাং দ্বিতীয় নল দ্বারা হাফ অংশ পূর্ণ হয় কত মিনিটে? 6 মিনিটে। 6 মিনিটে। এই যে শুধুমাত্র দ্বিতীয় নলটা অন ছিল, 6 মিনিটে পূর্ণ হয়। তাহলে আমাদের বলতে হবে, সুতরাং এক অংশ পূর্ণ হয় কত? এক অংশ পূর্ণ হয় অবশ্যই কি আমরা লিখতে পারি 6 × 2/1 মিনিটে, অর্থাৎ 12 মিনিটে। 12 মিনিটে আমরা পেয়ে গেলাম যে দ্বিতীয় নলটা দ্বারা 12 মিনিটে পূর্ণ হয়। এখন দেখেন দ্বিতীয় নল দ্বারা 12 এইখানেও আছে 12। সো আমরা এখন কোনো ডিসিশন নিতে পারছি না, তার মানে ঘ নাম্বার অপশন হবে না, মোটামুটি শিওর। এখন আমাদের যে নলটা পূর্ণ ছিল, যে 12 মিনিটে তো ফুল পূর্ণ হয়, ঠিক আছে? 12 মিনিটে আমাদের ফুলটা পূর্ণ হয়। তাহলে 4 মিনিটে আমাদের নলটা কতটুকু অংশ পূর্ণ করছে? আমাদের তো একটা উত্তর বের হয়ে গেল, কিন্তু প্রথম 4 মিনিট তো আমার প্রথম নলও অন ছিল, দ্বিতীয় নলও খুলে দেওয়া ছিল, দুইটা নলই খুলে দেওয়া ছিল। সো আমরা আবার লিখব, আমরা পরের পেজে চলে যাই, পরের পেজে গিয়ে লিখব যে 12 মিনিটে দ্বিতীয় নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয় কত? 12 মিনিটে পূর্ণ হয় এক অংশ, মানে পুরা যে চৌবাচ্চা আছে সেটা পূর্ণ হয়। তাহলে 1 মিনিটে পূর্ণ হয় কত? 1 মিনিটে পূর্ণ হয় হচ্ছে 12 ভাগের 1 অংশ, তথা আমরা প্রথম 4 মিনিটের হিসাবটা করব, প্রথম যে 4 মিনিট আছে সেটার হিসাবটা করব। সুতরাং 4 মিনিটে পূর্ণ হয় 1 × 4/12 অংশ, অর্থাৎ 1/3 পূর্ণ হয়। 1/3 পূর্ণ হয় 4 মিনিটে। কোন নল দ্বারা? দ্বিতীয় নল দ্বারা। ওকে, তাহলে প্রথম নল দ্বারা কতটুকু অংশ পূর্ণ হয়? তাহলে অর্ধেকটা তো পূর্ণ হয়েছিল দুইটা মিলে। সুতরাং প্রথম নল দ্বারা 4 মিনিটে প্রথম নল দ্বারা পূর্ণ হয়, প্রথম নল দ্বারা কত? হাফ বিয়োগ 1/3 ইকুয়ালস টু কত? আমাদের পূর্ণ হয় 6, এইখানে থাকে কত? 3 - 1 অংশ, অর্থাৎ 6 ভাগের 1 অংশ।
4 মিনিটে প্রথম নল দ্বারা পূর্ণ হয় 6/1 সুতরাং এখন কিন্তু আমরা পুরোটা পাওয়া যাব সেম আগের মতো অংশ 6/1 পূর্ণ হয় কয় মিনিটে 4 মিনিটে তাহলে আমাদের দেখতে হবে যে এক অংশ পূর্ণ হয় কত মিনিটে আমাদের বের করতে হবে এক অংশ পূর্ণ হয় 4 × 6/1 মিনিটে অর্থাৎ 24 মিনিটে 24 মিনিটে যেটা আমাদের কত নাম্বার অপশনে আছে যেটা আমাদের 2 নাম্বার অপশনে আছে অর্থাৎ 2 নাম্বার অপশন কি সঠিক উত্তর এই প্রশ্নটা আমরা রিটেনের জন্য খুব ভালোভাবে পড়ব আপনারা একটু রিটেনের জন্য ভালোভাবে দেখবেন এই প্রশ্নটা কিন্তু অনেক মজার একটা প্রশ্ন যে দুইটা নলি প্রথমে চালু ছিল একটা নির্দিষ্ট সময় পর বন্ধ হয়ে গেল তারপর আবার একটা চলতে থাকলো এই সিকোয়েন্সটা একটু ভালোভাবে ফলো করবেন আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পারছেন তারপর আমি স্টেপগুলো আবার একটু বলে দিই প্রথমে আমি 4 মিনিটে কতটুকু অংশ বের হইছে 4 মিনিটে কতটুকু অংশ যখন দুইটা নলি অন ছিল 8 মিনিট পর্যন্ত আমার ছিল তাই প্রথম 4 মিনিটে আমার কতটুকু পূর্ণ হয় সেটা বের করলাম যে আমাদের অর্ধেক অংশ প্রথম 4 মিনিটে ভর্তি হয়েছে তাহলে বাকি অংশটা কয় মিনিটে ভর্তি হয় বাকি অংশটা দ্বিতীয় নল দ্বারা 6 মিনিটে পূর্ণ হয় মানে বাকি অর্ধেক অংশ 6 মিনিটে হয় তাহলে দ্বিতীয় নল দ্বারা সম্পূর্ণটা কত মিনিটে হয় সেটা আমরা পেয়ে যাব দ্বিতীয় নল দ্বারা সম্পূর্ণটা পূর্ণ হয় 12 মিনিটে আমরা পেয়ে গেলাম দেন আমাদের টার্গেট হচ্ছে প্রথম নল দ্বারা বের করা সো প্রথম নল দ্বারা বের করার জন্য আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে এরকম 12 মিনিটে এক অংশ পূর্ণ হয় 1 মিনিটে কত অংশ পূর্ণ হবে এবং 4 মিনিটে এই যে প্রথম 4 মিনিট ছিল এই প্রথম 4 মিনিটে আমার দ্বিতীয় নল দ্বারা কি অংশ পূর্ণ হয়েছে সেটা বের করলাম দেখলাম যে প্রথম 4 মিনিটে আমার দ্বিতীয় নল দ্বারা 1/3 ফিল হয় তাহলে 4 মিনিটে অর্ধেকটা পূর্ণ হয়েছিল এই অর্ধেক থেকে যদি 1/3 বাদ দিয়ে দেই সেই অংশটা কি প্রথম নল দ্বারা পূর্ণ হয়েছে সুতরাং প্রথম নল দ্বারা প্রথম 4 মিনিটে পূর্ণ হয় কত 6/1 তার মানে এখান থেকে আমরা ইজিলি বের করে ফেললাম যে 6/1 পূর্ণ হয় 4 মিনিটে 6/1 পূর্ণ হয় 4 মিনিটে এক অংশ পূর্ণ হয় কত মিনিটে অর্থাৎ 24 মিনিটে সুতরাং 2 নাম্বার অপশন হচ্ছে আমাদের সঠিক উত্তর খুবই 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 সুন্দর একটা প্রশ্ন ছিল আশা করি আপনারা সবাই খুব ভালোভাবে বুঝতে পারছেন ওকে চলে যাব আমাদের পরবর্তী প্রশ্ন প্রশ্নটা হচ্ছে 4 নাম্বার প্রশ্নে বলা হয়েছে কত যোগ করলে যোগফল এত হবে যেহেতু যোগফল দেয়া আছে আমরা স্রেফ যে কাজটা করব এই যোগফল থেকে প্রথমটা বাদ দিয়ে দিব আমাদের যে যোগফল আছে এটার থেকে যদি প্রথমটা বাদ দিয়ে দেই y/x বাদ দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের যে মেইন যে রাশিটা যে রাশিটা যোগ করতে হবে সেটাকে পেয়ে যাব লসাগু কত হয় আমরা লসাগু দেখে নিব xy x ক্যান্সেল হলে 2y² - x² যেটা আমাদের 1 নাম্বার অপশনকে নির্দেশ করতেছে অর্থাৎ 1 নাম্বার অপশন সঠিক উত্তর ডান পরবর্তী 5 নাম্বার সমস্যা x² + y² = 8 এবং xy = 7 হলে x + y হোল স্কয়ারের মান কত একদম সহজ একটা প্রশ্ন আমরা জানি x + y তার হোল স্কয়ার = x² + y² + 2xy সেখানে x² + y² এর মান কত 8 + 2 * xy এর মান কত 7 7 দুগুণে 14 আর 8 কত হয় 22 যেটা আমাদের কত নাম্বার অপশনে আছে 3 নাম্বার অপশনে আছে অর্থাৎ 3 নাম্বার অপশন কি সঠিক উত্তর নেক্সট 6 নাম্বার প্রশ্ন ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব 300 কিলোমিটার ঢাকা হতে একটি ট্রেন সকাল 7টা থেকে ছেড়ে দিয়ে বিকেল 3টায় পৌঁছায় তাহলে 7টা থেকে 3টা পর্যন্ত কত ঘন্টা সময় আপনারা একটু বলে দিবেন কত ঘন্টা সময় আমি আপনাদের কমেন্টগুলো একটু দেখে নিব যে 7টা থেকে 3টা পর্যন্ত কত ঘন্টা সময় আপনি একটু ঝটপট জানাবেন আমাকে আর ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত ছিল তো গতিবেগ আমরা জানি কি গতিবেগের যে সূত্রটা জানি গতিবেগ আপনারা প্রশ্নটার উত্তর দিতে থাকেন আমি দেখতেছি গতিবেগ ইকুয়ালস টু আমরা কি জানি গতিবেগ ইকুয়ালস টু আমরা জানি মোট দূরত্ব বাই কি সময় মোট দূরত্ব বাই কি সময় মোট দূরত্ব বাই মোট সময় ওকে গতিবেগ মোট দূরত্ব বাই মোট সময়
এখন বলছে আমাকে ঘন্টায় গতিবেগ কত বলছে, মিনিটে বলে নাই, এই জিনিসটা একটু খেয়াল রাখা লাগবে। আপনারা অনেকেই সঠিক উত্তর দিয়ে ফেলছেন, সবাই সঠিক উত্তর দিচ্ছেন যে আমরা জানি যে সকাল 7টা থেকে 3টা পর্যন্ত 8 ঘন্টা সময় হয়। তাহলে আমাদের মোট দূরত্ব কত দেয়া আছে, 300 কিলোমিটার, আর আমাদের মোট সময় কত 8। সো আমরা যদি ভাগ করে ফেলি 3 8 24, তাহলে দেখেন 3 দ্বারা মাত্র আমার একটা অপশনই শুরু হচ্ছে, তার মানে খ নাম্বার অপশন সঠিক উত্তর। 3 দ্বারা আমার একটা অপশনই শুরু হচ্ছে, যেটা আমাদের খ নাম্বার অপশন, সুতরাং খ নাম্বার অপশন কি হবে, সঠিক উত্তর হবে। তারপরে আমরা একটু সামনের দিকে আগে 60, তো 5 6 8 48, 7 8 7 8 কত 56, থাকে কত 4, আর এখানে যদি আমরা দশমিক দিই এখানে একটা শূন্য আসবে, আমরা লিখতে পারি 5 8 কত 40। ওকে, ডান। যেটা আমাদের খ নাম্বার অপশনকে নির্দেশ করতেছে, যেটা আমাদের খ নাম্বার অপশনকে নির্দেশ করতেছে। এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য। চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16 মিটার এবং অপর দুটি বাহুর প্রতিটি 10 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তো আমরা সমদ্বিবাহু ত্রিভুজের যেই সূত্রটা জানি সেটা কি রকম, সেটা হচ্ছে এরকম যে সমান সমান বাহু যে দৈর্ঘ্যটা আছে, আমরা সমদ্বিবাহু ত্রিভুজের সূত্রটা লিখতে পারি সমদ্বিবাহু ত্রিভুজ। আমাদের এই পরিমিতি সূত্রগুলা সবারই মোটামুটি মনে থাকে, মনে রাখা উচিত। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান কত, সমান হচ্ছে আমরা জানি b/4 √4 a² মাইনাস b², 4 a² মাইনাস b²। এইখানে b দ্বারা কি নির্দেশ করে, এইখানে আমাদের b দ্বারা নির্দেশ করে ভূমি, b দ্বারা নির্দেশ করে ভূমি, যেটা আমাদের এখানে আছে কত 16, যেটা এখানে আছে আমাদের 16। অপর দুটি বাহুর দৈর্ঘ্য মানে সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্দেশ করে a দ্বারা, সমান সমান বাহু নির্দেশ করে আমাদের কি দ্বারা, a দ্বারা। সেটা কত, সেটা হচ্ছে আমাদের 10। আমাদের ক্ষেত্রফলটা বের করতে হবে। সো আমরা কি করব, জাস্ট মানগুলা বসাই দিব। 16/4 √4 a² মানে সমান সমান বাহু হচ্ছে 10² মাইনাস b², b মানে কত, আবার আমাদের 16²। সো সেখান থেকে আমরা লিখতে পারি যে 4 ইনটু 400 মাইনাস 256। সেখান থেকে আমরা পেয়ে যাই 4 ইনটু √144, সেখান থেকে আমরা পাই 4 ইনটু 11 না 12, 4 ইনটু 12 11 না 11 তো 121 বর্গ করলে, আর 12 কে করলে হয় কত, 12 স্কয়ার ইকুয়াল হচ্ছে 44, আর 4 বারং কত হচ্ছে, 4 বারং হচ্ছে আমাদের 48, 4 বারং 48, যেটা আমাদের কত নাম্বার অপশনে আছে, যেটা আমাদের 3 নাম্বার অপশনে আছে। অর্থাৎ 3 নাম্বার অপশন কি সঠিক উত্তর, 3 নাম্বার অপশন সঠিক উত্তর। ডান। তো আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পারছেন। হ্যাঁ, মোর অর লেস সবাই মোটামুটি ভালো বুঝতে পারছেন। তো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন। দুটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2 ও 3 হয়। অনুপাতটি 2:3 হয়। ঠিক আছে, সংখ্যা দুটি কি কি আমাদের বের করতে হবে, সংখ্যা দুটি কি কি। সো চলেন আমরা শুরু করি। আমরা ধরি আমাদের যে অনুপাতের সাথে অনুপাত দুটি কি কি, আমরা অনুপাতের সাথে একটা কি থাকে, গুণিতক, সেই গুণিতকটা ধরে নিই x। তাহলে সুতরাং অনুপাত দুটি, সংখ্যা দুটি লিখে ফেলবো। সংখ্যা দুটি, অনুপাত দুটি না, সংখ্যা দুটি কি কি, একটা হচ্ছে 5x আর একটা হচ্ছে কি 8x। আমরা ধরে নিলাম, এটা ধরি সংখ্যা দুটি 5x আর 8x। তো প্রশ্ন কি বলছে, প্রশ্ন মতে হচ্ছে যে আমাদের 5x প্লাস 2 আর 8x প্লাস 2 উভয়ের সাথে যদি আমি 2 যোগ করি সেটা কত হয়ে যায়, 2/3। অনুপাতটা হয়ে যায় কি 2 ও 3। সুতরাং আমরা কি পেয়ে যাই, আমরা যদি এখন সুন্দরভাবে গুণ করি তাহলে কি পাই, 8 2 16, x প্লাস 2 2 4,
3 5 15 x আর 3 2 করে কত 6। সো সেখান থেকে আমরা পাই যে x = 2। x = 2 হলে সংখ্যাটি কত? সংখ্যাটি হচ্ছে আমাদের 5 2 গুণে 10। প্রথম সংখ্যা হচ্ছে 10 আর দ্বিতীয় সংখ্যা কত? 8 2 গুণে 16। দ্বিতীয় সংখ্যা কি? 8 2 গুণে 16। ওকে, তো সংখ্যা দুটি কত? সংখ্যা দুটি 10 এবং 16, যেটা আমাদের 4 নাম্বার অপশনকে নির্দেশ করতেছে। অর্থাৎ 4 নাম্বার অপশন কি সঠিক উত্তর। 4 নাম্বার অপশন সঠিক উত্তর। চলে যাচ্ছে আমাদের পরবর্তী অংশে। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ? তো আমরা সবাই মোটামুটি এটা মুখে মুখে উত্তর দিয়ে ফেলতে পারি যে উত্তর হবে 4 গুণ। আমরা ধরে নেই সরলরেখার দৈর্ঘ্য হচ্ছে, আমাদের যে সরলরেখার দেয়া আছে সেই সরলরেখার দৈর্ঘ্য হচ্ছে x। সুতরাং ক্ষেত্রফল কত? বর্গের ক্ষেত্রফল কত? বর্গের ক্ষেত্রফল হচ্ছে x স্কয়ার। দেন আমাদের অর্ধেক দৈর্ঘ্য দ্বিতীয় ক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হয়ে যাবে আমাদের কত? x/2 আমাদের বলা হয়েছে। সুতরাং ক্ষেত্রফল কত হয়ে যাবে? দ্বিতীয় ক্ষেত্রে মানে অর্ধেক করার পর ক্ষেত্রফলটা কি হবে? অর্ধেক করার পর ক্ষেত্রফলটা হয়ে যাবে আমাদের x²/4। সুতরাং ক্ষেত্রফল কত গুণ বেশি? আমরা যদি দুইটা জিনিস তুলনা করি তাহলে খুব ভালোভাবে বুঝতে পারতেছি যে ক্ষেত্রফলটা আমরা এইভাবে যদি লিখি x²/4 গুণ বেশি, এত গুণ আমরা বলতে পারি, বেশি বলতে পারি বা এত গুণ বেশি বা 4 গুণ বড়। মেইন যে x² যে ক্ষেত্রফলটা ছিল কয় গুণ হবে? 4 গুণ। x ক্যান্সেল আউট হয়ে কত থাকবে? আমরা এখান থেকে ইজিলি বের করতে পারি 4 গুণ। ক্ষেত্রফল কি 4 গুণ। আমাদের টোটালটার উপর যে বর্গটা আছে সেটা অর্ধেকের উপর অঙ্কিত বর্গের 4 গুণ হবে। ওকে, অর্থাৎ 3 নাম্বার অপশন কি আমাদের সঠিক উত্তর। 3 নাম্বার অপশন আমাদের সঠিক উত্তর। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন। সেখানে বলা হয়েছে x ও y এর মানের গড় 9, z = 12 হলে x y z এর মানের গড় কত হবে? এর মানের গড় কত হবে? ওকে, খুব সুন্দর। আমাদের বলা আছে x ও y এর গড় কত? x ও y এর গড় কত বলা আছে? x ও y এর গড় হচ্ছে, মানের গড় হচ্ছে 9। সুতরাং আমাদের মেইন কত আছে? এই দুটো সংখ্যার যোগফল কত হবে? সুতরাং x + y এই দুটো সংখ্যার যোগফল কত হবে? গড় যদি 9 হয় তাহলে আমরা যোগফল ইজিলি বলতে পারি 9 গুণ 2 মানে কত? 18। এই দুটোর যোগফল 18 হয়ে যাবে। সুতরাং x y z এর মানের গড়, সেই ক্ষেত্রে আমরা কি লিখব? আমাদের x + y + z/3। এই ক্ষেত্রে আমাদের x + y এর মান কত? x + y এর মান কত? আমরা 3 না লিখে 3 লিখি। আমাদের x + y এর মান কত? 12। x + y এর মান কত? 18। x + y এর মান 18 এবং z এর মান কত? 12 বাই 3। অর্থাৎ সেখান থেকে হয় কত? 30। 30/3 মানে কত? 10। অর্থাৎ 3 নাম্বার অপশন কি সঠিক উত্তর। তো এরই সাথে সাথে আমাদের শেষ হয়ে গেল 20তম বিসিএস এ আসা সকল প্রশ্নের সমাধান। আশা করি আপনারা সবাই খুব ভালোভাবে বুঝতে পারছেন। দেখা হবে সামনের পর্বে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।